যদি সত্যি তুমি আমাকে ভালোবাসতে শবনম, তাহলে আমাকে আঁকড়ে ধরে রাখতে চাইতে, নিজের কাছে রাখতে চাইতে, এভাবে ঠেলে দূরে সরিয়ে দিতে না। আমার যে কিছু করার নেই জস্তা, আমি অসহায়। তুমি আমার সহায় হতে চাওনি বলে আজ তুমি অসহায়। তোমার সিদ্ধান্তটা আমি মেনে নিয়েছি, কিন্তু সব সময় তোমার সব সিদ্ধান্ত, তোমার সব চাওয়া পাওয়াকে কিন্তু আমি সম্মান দিতে পারবো না। আচ্ছা, ফোন করে বলে দিলে হয় না? না, হয় না। ফোন করে বললে কেন আসবে রঞ্জা পিসিরা এখানে? ওরা কি এতটাই ফেল না নাকি? বাড়ির কেউ রঞ্জা পিসিদেরকে ইনভাইট করেনি। বাড়ির লোকেদের অন্যায়টা ঢাকতে আমি ওখানে যাচ্ছি। আর ওখানে গিয়ে আমি কি বলবো? যে আমার বিয়েতে তোমরা চলে এসো। বরং আমি এটা বলবো যে ঠাম্মি তোমাদের সবাইকে যেতে বলেছে, তোমরা কিন্তু আসবে প্লিজ। গ্রামে কতটা টেনশন চলছে তুমি ভাবতে পারছো না। ওরা কতটা ডেসপারেট হলে এইভাবে সবাই মিলে এখানে এসে ঝামেলা করতে পারে। কিচ্ছু করবে না ওরা। দেখলে না, পুলিশের কথা বলতে সবাই কিরকম চুপচাপ এখান থেকে বেরিয়ে গেল। সবাই ভীতু। ওরা সবাই জানে যে ওরা অন্যায় করছে, ওরা অপরাধী, তাই ওদের সৎ সাহস নেই। আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমি সুস্থভাবে বাড়ি ফিরে আসবো। আরো একটা কথা বলার জন্য এসেছিলাম আমি। কি কথা? আরো একবার কি ভেবে দেখা সম্ভব? কি ভাববো? আমাকে দূরে ঠেলে না দিয়ে কাছে রাখা যায় না? তোমাকে দূরে ঠেলে দিয়েছি বলেই হয়তো তুমি আমার এতটা কাছে আছো। কাছে ডাকলে হয়তো এতটা কাছে থাকতে না। এটা তুমি এড়িয়ে গেলে। না, আমি এড়িয়ে যাইনি জস্তা, আমি সত্যি কথাই বলছি। তুমি যদি রোহিণী দিকে বিয়েটা না করতে, আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। তুমি স্বার্থপর শবনম। তাই? হ্যাঁ, 100 বার। তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না বলে আমার সাথে এত বড় একটা অন্যায় করতে পারলে? আমি তোমার সাথে কোনো অন্যায় করিনি জস্তা, বরঞ্চ তোমাকে অন্যায় করা থেকে আটকেছি। আজ না বুঝলে তুমি একদিন ঠিক বুঝবে। তাহলে আমাদের দুজনের এই সম্পর্কটার কোনো পরিণতি হলো না, তাই তো? সব সম্পর্কে কি পরিণতি হয়? আল্লাহ হয়তো চান না, না হলে কিছু না কিছু একটা হতোই। আমি তো ভেবেছিলাম ঈশ্বরের চাওয়ায় যখন তুমি আমার কাছে এসেছো, ঈশ্বরের চাওয়ায় আমি তোমাকে ধরে রাখতে পারবো চিরকাল আমার অধিকার দিয়ে। এখনো আশা করে আছি শেষ মুহূর্তে এমন কোনো একটা অঘটন ঘটবে যাতে, কিন্তু সবকিছু এত স্মুথলি এগোচ্ছে না চারপাশে। মনে হচ্ছে না আর কোনো আশা আছে, আর কোনোভাবেই আমি তোমাকে আমার নিজের মতো করে পেতে পারবো। নিজের করে পাওয়া বলতে কি শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক? একটা বন্ধুকে কি নিজের করে পাওয়া যায় না? এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে, আদর্শ হিসেবেও ভালো, কিন্তু যার জীবনে ঘটছে তার জন্য খুব দুঃখের। এটা নিশ্চয়ই তুমিও বুঝতে পারছো। যাকে আমি আর এসব নিয়ে কথা বাড়াবো না। তুমি তো নিজের চারপাশে এমন লক্ষণ রেখা টেনে রেখেছো, আমাকে তো ঢুকতেই দাও না সেখানে। যখন তখন আমার ঘরে এলে সেটা কি খারাপ দেখায় না বলো? আর কত অন্যের পছন্দে বাঁচবে শবনম? জীবন তো একটাই, এই জীবনটা নিজের পছন্দে বাঁচা যায় না? মনে মনে কষ্ট পাবে, তবুও নিজের জেদ থেকে এক পাও সরবে না। আমি জেদ করছি না জজদা। তোমাকে বলেছি না আমাকে দাদা নামে ডাকবে না কোনোদিনও? দাদা বলাটা আমার একটা অভ্যেস। দাদা বলি মানে কি তোমাকে আমি দাদার মতো দেখি নাকি? তাহলে কিসের মতন দেখো? তোমাকে আমি বন্ধু।
তুমি তো আমার সব থেকে বড় বন্ধু। আর কিছু? আর কি? আমাকে ছুঁয়ে বলো। কথায় কথায় তুমি এরকম ছুঁয়ে কথা বলার কথা বলো কেন বলো তো? আমি কিন্তু সবসময় এরকম ছুঁয়ে কথা বলি না। আমি কিন্তু তোমাকে শুধু বন্ধুর চোখে দেখি না, আমি মনে মনে সবসময় এটাই ভাবি, তুমি আমার স্ত্রী। তোমার উপর আমার যে অধিকার আছে, সেই অধিকার এই পৃথিবীতে আর কারোর উপর নেই। জস্তা, কেন সবসময় এক কথা বলো? আমিও তো একটা মানুষ, আমিও তো দুর্বল হয়ে পড়ি, আমারও তো এসব শুনলে কষ্ট হয়। কষ্ট হয়? মনে মনে সবসময় এটাই ভাবো যে আমি তোমার হাজবেন্ড, কিন্তু মুখে একবারও বলবে না। বলেছো কি একবারও? আমি মনে মনে কি ভাবি তার কি কোনো দাম আছে জস্তা? আমার কাছে তার দাম আছে, আর চিরকাল থাকবে। একবার তো বলতে পারতে, একবার অন্তত আমার জন্য। তুমি জানো না, জানো না তুমি যে নিজের শরীরের রক্ত দিয়ে আমার স্মৃতি ভরিয়ে দিয়েছে, তাকে আমি আমার স্বামী ছাড়া আর কি ভাববো বলো? আমি যদি তোমাকে আমার হাজবেন্ড হিসেবে না ভাবতাম তাহলে কি আমি এই বাড়িতে থাকতাম? আমি যদি তোমাকে আমার হাজবেন্ড হিসেবে না ভাবতাম তাহলে কি আমি তোমার সব চাওয়াকে সম্মান করতাম? বলো না জস্তা, বলো। আমি তো চাইলেই জোর করে বাড়ি থেকে চলে যেতে পারতাম, অন্য কোথাও গিয়ে থাকতাম। তুমি আমাকে কিছু শপথ করিয়েছিলে না, আমি যেন সারা জীবন তোমাকে ছেড়ে কোথাও না যাই। আমি তো চাইলেই পারতাম সেই শপথ ভেঙে দিতে। কেন পারিনি আমি জজদা, কেন পারিনি? তুমি জানো না? এরপরেও তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি তোমায় কি ভাবি। এটা একটা মেয়ের জন্য কতটা কষ্টের তুমি বোঝো? সেই জন্যই তো বলছি তোমাকে, ভেঙে দাও সবকিছু, সবকিছু ভেঙে দাও শবনম। সবাইকে সবকিছু জানিয়ে দিই। জজদা। হ্যাঁ হ্যাঁ, সবাইকে এটা জানিয়ে দিই যে তুমি আমার স্ত্রী। সবাই যেটা শুনেছে সেটাই আসল সত্যি। কেন বলতে গেলে তুমি তখন? কেন বলতে গেলে যে সেটা সত্যি নয়, সেটা মিথ্যে? কেন বলতে গেলে তুমি? আমার আর তোমার মধ্যেই না হয় সত্যিটা থাকলো, আমরা দুজনেই না হয় সত্যিটা জানলাম, আর তো কারোর জানার দরকার নেই জস্তা। এরপরও তোমার মনে হয় আমি রোহিণীর সঙ্গে ভালোভাবে সংসার করতে পারবো? কেন পারবে না? তোমার হৃদয়টা এত ছোট নাকি জস্তা, যে আমার মতো একটা মেয়েকে ভালোবাসার পর তোমার হৃদয় আর একটুও জায়গা নেই? ছি জস্তা, আমি কিন্তু তোমাকে এত ছোট ভাবি না। এবার কিন্তু তুমি আমাকে ইনসাল্ট করছো শবনম। তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে যেমন ভালোবাসি তেমন রোহিণীকেও ভালোবাসবো? একটা মানুষ হিসেবে সেটা করা আমার পক্ষে সম্ভব নয়। একসাথে দুজনকে ভালোবাসা যায় না শবনম, একই রকম ভাবে দুজনকে ভালোবাসা যায় না। আমি যখন তোমাকে ভালোবেসেছি তখন তোমাকেই ভালোবেসেছি, আর রোহিণীর সঙ্গে থাকবে শুধু আমার কর্তব্য। অনেক মানুষ এইভাবেই বাঁচে জস্তা, শুধু কর্তব্য করেই বাঁচে। কিন্তু তুমি রোহিণী দিকে ঠকাতে পারো না, পারো না তুমি রোহিণী দিকে ঠকাতে। রোহিণী দিকে ঠকালে তুমি কিন্তু আমাকে সবার কাছে ছোট করবে জস্তা। তাহলে সমস্ত ট্র্যাজেডিটা আমারই রইল, তাই তো? আর আমি খুব আনন্দে রইলাম, তাই তো? আমি জানি না শবনম, আমি সত্যি জানি না। তোমার গ্রামে না গেলে হয় না? কি ক্ষতি হবে ওখানে না গেলে? আমি তো বলছি আমার উপর একটু ভরসা রাখো শবনম, আমার সেটুকু বোধ বিবেচনা আছে। কয়েকটা অশিক্ষিত লোককে ভয় পেয়ে, কয়েকটা ধর্মভীরু লোককে ভয় পেয়ে আমি বাঁচতে পারবো না। সেই বাচ্চাটাকে আমি ঘেন্না করি। আরেকটা কথা, একবার কেন, আমি বারবার যাব তোমাদের গ্রামে, আর এরপর তোমাকে সাথে নিয়ে যাব। দেখি ওখানে কে কি করে, আর এই কথাটা যেন বাড়িতে কেউ না জানে।
এটা নিয়ে হাজারটা কথা হোক বাড়িতে, আমি সেটা চাই না। আমি বারবার যাব তোমাদের গ্রামে, আর এরপর তোমাকে সাথে নিয়ে যাব। দেখি ওখানে কে কি করে। আর এই কথাটা যেন বাড়িতে কেউ না জানে। এটা নিয়ে হাজারটা কথা হোক বাড়িতে, আমি সেটা চাই না। হুজুর, গায়ের রাস্তায় গাড়ি করে কি আসছে বলুন তো? হ্যাঁ, এই গাড়িটা খুব চেনা চেনা লাগছে আমার। হ্যাঁ। গাড়ির রংটা খুব এই গাড়িটা করেই তো আমার মেয়েকে তুলে নিয়ে গেছিল এই কলকাতার ছেলেটা। সরে এসো। না না, সরে আসবে কি? আমি যাবো এখন গাড়িটার সামনে গিয়ে দাঁড়াবো, গাড়িটাকে আটকাবো। কি ভেবেছে ও গাড়ির রাস্তায় এখানে আসবে? এত বড় সাহস ওর! ছাড়ুন তো আমাকে। হুজুর, আমার মনে হচ্ছে ওই তক্কে আমরা আছি না, যে ওই রঞ্জা দিদিকে সরিষ সবাই ডেকে আনবো, ও মানে তার জন্য কথাবার্তা বলতেছে। আমি যাবোই, আমি ছাড়ুন। সরে এসো। এই যদি বলি তোমার কোনো বুদ্ধি নেই, তোমার এই বুদ্ধির জন্যই তুমি আজকে সর্বশান্ত হয়েছো, আর যেটুকু বাকি আছে সেটাও হারাবার জন্য এখন মেতে উঠেছো। আমি যাবো। সরে এসো। আমি যাবোই। সরে। ছাড়ুন। এটা আপনি কি করলেন হুজুর? যা করলাম ঠিক করলাম, তোমার ভালোর জন্যই করলাম। ও যখন গ্রামে এসেছে ফিরবে নিশ্চয়। হ্যাঁ, কোনো কারণে বুদ্ধির আদান প্রদান করতে এখানে এসছে। রঞ্জা ওকে ডেকে পাঠিয়েছে বিচার সভার কথা শুনে। এখন রঞ্জা ওর হয়েছে বুদ্ধিদাতা। দেখা যাক রঞ্জার বুদ্ধি বেশি না আমাদের বুদ্ধি বেশি। এ আপনি কি বলছেন হুজুর? আমার মাথায় কিছু ঢুকছে না। আমার কথা বুঝতে গেলে তোমাকে আর একবার জন্ম নিতে হবে রবিউল। আমার কথা অত সহজে বোঝা যাবে না। তোমার মতো নিরেট মাতার লোক তো আমি কখনো দেখিনি। আরে বাবা, ছেলেটা তো গ্রাম থেকে বেরোবে নাকি? যা করার আজই কিন্তু করতে হবে। ঠিকই বলেছেন হুজুর, গায়ের সব লোককে খবর দিতে হবে। শুধু এই গায়ের নয়, আশেপাশের সব গায়ের লোককে খবর দিতে হবে। নদীর পাশের গায়ের লোককেও খবর দিতে হবে। যা করার তাড়াতাড়ি করতে হবে। ও বেশিক্ষণ এখানে থাকবে না হুজুর, বুঝতে পেরেছি। গাড়ি করে আসা, হ্যাঁ, ও ভেবেছে কি কেউ দেখতেও পারবে না, কেউ ধরতেও পারবে না। দেখাচ্ছি গাড়ি করে আসার মজা দেখাচ্ছি আমি। যশ, তুই কেন এসেছিস এখন এখানে? কেন এসেছিস এই গ্রামে তুই? এই গ্রামে যে আমার আসা বারণ, সেটা তো আমি জানতাম না রঞ্জা পিসি। আমাকে তো কেউ নোটিশ দেয়নি যে আমি গ্রামে আসতে পারবো না। যশ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই জানিস ওরা কত ক্ষেপে আছে? ওরা যদি তোকে ধরে ফেলে, যশ, আমি তোকে বাঁচাবো কি করে বলতো? ভয় পেও না রঞ্জা পিসি, তোমাদের এই ভয়ের থেকে মুক্তি দেওয়ার জন্য আমি এখানে এসেছি। রঞ্জা পিসি, একটা মানুষ সারা জীবন ভয় পেয়ে বেঁচে থাকতে পারে না। আর ভয় করতে যাব কেন, যেখানে ভয়ের কোনো কারণই নেই। না যশ, তুই চলে যা। তুই এক্ষুনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যা তুই যশ। হ্যাঁ, সে তো আমি যাবোই রঞ্জা পিসি। আমি তো এখানে সারা জীবন থাকতে পারবো না, কিন্তু যেই কাজটা আমি করতে এসেছি সেই কাজটা করে তবেই আমি এখান থেকে যাব। রঞ্জা, কে এসছে? কার গলা? ও তুমি? দাদু ভাই। রঞ্জা, কে এলো রে? কার ও তুমি? কেলেঙ্কারির তো আর কিছু বাকি নেই। বলি, এত ঘটনার পরেও তুমি এখানে এলে কেন? তোমার জন্য তো আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। এখন সব সময় আমরা ভয়ে ভয়ে থাকি, কখন কি ঘটে যায়। বেড়াতে এসেছিলে বটে, হ্যাঁ, বেড়াতে এসে আমাদের ভিটে মাটি একবারে চাটি করে ছেড়ে দিলি।
তোমার জন্য তো আমার মেয়েটার এখন প্রাণ সংশয়। আই এম সরি, আমার জন্য তোমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। ভবিষ্যতে যাতে আর এই ধরনের কোনো ঝামেলা তোমাদের পোহাতে না হয় সেই জন্যই কিন্তু আমার এখানে আসা। তার মানে তুমি এখানে সবাইকে বলতে এসছো কেউ যেন আমাদের সঙ্গে ঝামেলা না করে? কি মনে করো নিজে? শুধু তো ওকে দোষ দিলে হবে না, তো ওকে খবরটা দিল কে? তা না হলে তো ও কিছুই জানতো না। আর তোমাকেও বলি দাদু ভাই, কোথায় দুদিন পরে তুমি বিয়ে থা করে নিজের ঘর সংসার করবে? তা না, একটা উটকো ঝামেলার মধ্যে তুমি নিজেকে জড়িয়ে ফেললে কেন? বলছি যশদা, সেদিন না পুরো তোমাকে সিনেমার হিরোর মতো লাগছিল। মানে তুমি শবনম দেবীর মাথায় যখন সিঁদুরটা পরিয়ে দিচ্ছিল না, ও সিনেমাতে ওরকম হয়, সব সিটি বাজিয়ে ওঠে। আমারও তো খুব সিটি বাজাতে ইচ্ছা করছিল, কিন্তু কি জানো তো, ও ওখানে যেরকম বিপদ দেখলাম, ভালো সিটি বিটি মারলে যদি আমায় আবার তুলে ফুলে নিয়ে চলে যায়, তাই এই কাজটা তুমি কি করে করলে আমাকে বলতে পারো দাদু ভাই? তোমার না দিদিভাইয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে? দাদু ভাই, এটা আমার আর শবনমের ব্যাপার, তুমি প্লিজ এটার মধ্যে ঢুকো না। আমরা এর মধ্যে ঢুকবো না মানে? তুমি মেয়েটাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে বাড়িতে তুলেছো, তুমি নিজে গিয়ে বলেছো যে তুমি তাকে বিয়ে করে এনেছো, আমরা ঢুকবো না মানে? বললাম তো, এটা আমার আর শবনমের ব্যাপার, তোমরা প্লিজ এটার মধ্যে ঢুকো না, প্লিজ। যশ, যশ, আমার মেয়েটা কেমন আছে? যশ, আমার মেয়েটা ভালো আছে তো? অনেকদিন আমি মেয়েটাকে দেখিনি। মেয়েটা তোমাদের বাড়িতে আছে তো? থামো থামো, অনেক বড় বড় কথা বলেছো। তোমরা সবাই মিলে আমার ছেলেটা জীবন নষ্ট করেছো, আমার মেয়েটা জীবন নষ্ট করেছো, এখন ওকে প্রাণে তোমরা মারতে চাইছো। আপনাকে তো বলেছি বড় মা, আমি যতদিন বেঁচে থাকবো রঞ্জা আপাও ততদিন বেঁচে থাকবে। আর যদি রঞ্জা আপার কোনো বিপদ হয়, আমি আমার প্রাণ দিয়ে আমি রঞ্জা আপাকে বাঁচাবো। আমার মেয়েটাকে যে এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে, তাকে আমি ভুলে যাব? এত বড় বেঈমান আমি নই বড় মা, আমার উপর একটু ভরসা রাখুন। থামো থামো, অনেক কথা বলেছো। আর যশ, তুমি এখানে কি মনে করে তুমি এখানে এসেছো? এখানে কিন্তু বিপদ ওত পেতে রয়েছে, ওরা যদি জানতে পারে না, তোমাকে ছেড়ে কথা বলবে না। আমাকে দেখলে ওরা ছেড়ে কথা বলবে কি বলবে না আমিও সেটা দেখতে চাই। এর আগের দিনও তো আমাকে অনেক কিছু বলেছিল, মেরে ফেলবে, পুঁতে ফেলবে। কোথায়? কিছুই তো করতে পারেনি। একবার মারতে পারেনি বলে যে আর কোনোদিন মারতে পারবে না কিংবা মারার চেষ্টাও করবে না তা তো নয়। না 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 না, তোমার এইভাবে এখানে আসাটা ঠিক হয়নি। আমি এখানে এসেছি দুটো কাজের জন্য, একটা কাজ রঞ্জা পিসির সঙ্গে, আরেকটা কাজ তোমাদের সঙ্গে দাদু ভাই। মা বাবা জোর করে আমার বিয়েটা দিচ্ছে, আর বিয়েটা যখন হচ্ছেই আমি কোনো রকম ভাবে বিয়েটাকে আটকাতে পারলাম না। এই বিয়েতে অনেক গেস্টরা আসবে, আমাদের অনেক আত্মীয় স্বজনরা আসবে, তোমরা আসবে না এটা তো হতে পারে না। বাড়ির এখন যা সিচুয়েশন, বাড়ির কেউ তোমাদেরকে নেমন্তন্ন করতে আসতো না। তাই আমি
আমি নিজে এসেছি এই কার্ডটা দিয়ে তোমাদের ইনভাইট করতে। আর আমি চাই তোমরা সবাই আমার বিয়ের দিন উপস্থিত থাকো। আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না, কিটা করবো? হ্যাঁ, তুমি তো শুনলাম শীতেতে সিঁদুর পরিয়ে ওকে বাড়িতে নিয়ে গেছো, আবার তুমি এসেছো নেমন্ত্রণ পত্র হাতে নিয়ে। ব্যাপারটা কি একটু খোলসা করে বলো তো। তুমি কেন বোঝোনি মা? সেদিন তো পরিস্থিতির চাপে পড়েও সিঁদুরটা পরাতে বাধ্য হয়েছিল। আর সিঁদুরটা তো আসল সিঁদুর ছিল না, ও রক্ত দিয়ে সিঁদুর পরিয়েছিল। রক্তের দাগ মুছে ফেলতে কত আর সময় লাগে?